বাংলাদেশের আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, চাকমা, পার্বত্য জাতিদের ভাষার কথা সে দেশে মানুষ ভাববে, তবেই একুশের দ্বীপ সকলের হৃদয়ে জ্বলবে। এই দেশের রাজ্যগুলি ভাগ হয়েছে ভাষাভিত্তিক। সব ভাষা যদি সমান মর্যাদা না পায়, তবে লোভ ক্ষোভ জন্মাবে। আবার রাজ্যের ভিতরে কত ছোট ছোট জনগোষ্ঠীর ভাষা আছে, কুড়মালি, সাঁওতালি, মুন্ডারি, রাজবংশী, হাজং ভাষা, গারো, হো, কোল, ভিল, রাভা জনগোষ্ঠীর ভাষা। কোথাও লিপি আছে, কোথাও লিপি নেই, হারিয়ে গেছে। সেই সব ভাষাকে বিকশিত হতে না দিলে একুশের দ্বীপ চলবে না। ক্ষমতাবানের ভাষার যেমন ধরা হোক হিন্দি, রাষ্ট্র পরিচালনার ভাষাকে রাষ্ট্রভাষা বলে চালিয়ে দেওয়া হয়। দখলদারি থেকে সকল মাতৃভাষাকে মুক্ত করতে হবে। আর দেশ যে উদ্বেগের ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে ভাষাই হবে মানুষের পরিচয়, ধর্ম নয়। তবেই আমরা বাঁচব। বাংলাদেশে এখন এমন এক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে যে ভাষা আন্দোলনের দ্বারা অর্জিত স্বাধীনতার বিপক্ষে ধর্মীয় মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতাকে দিয়ে অগ্রসর হচ্ছে। একুশের দ্বীপ ওই দেশে সে জ্বলেছিল, তা যেন নিভে না যায়। তাকে রক্ষা করতে হবে স্বাধীনতা প্রিয়, মাতৃভাষা প্রিয় মানুষকে। সময় তার নিজের নিয়মে চলে, ইতিহাসে গল্প শোনায় স্মৃতির অতলে হারিয়ে যাওয়া কোনো মানবী। তেমনি এক বঙ্গরত্ন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যিনি ঊনবিংশ শতাব্দীর সমগ্র উপমহাদেশে নারী জাতির জীবনের ধ্রুবতারা হয়ে পথ দেখিয়েছিলেন। তিনি ছিলেন অসম যুদ্ধের কাণ্ডারী। বিজন পথে হেঁটে তিনি হয়ে গিয়েছিলেন তাঁর স্বীয় কর্মযজ্ঞের হোতা। ব্রিটিশ শাসিত ভারতের সমগ্র উপমহাদেশ প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। তাঁর জন্ম 18 জুলাই 1861 খ্রিস্টাব্দে বিহারের ভাগলপুরে। পিতা ব্রজকিশোর বসু, তার মূল নিবাস ছিল বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদশিতে। ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক। ব্রজকিশোর বসু অভয়চরণ মল্লিকের সঙ্গে 1863 খ্রিস্টাব্দে ভাগলপুরের মহিলা সমিতি স্থাপন করেন। 1861 সালকে মানুষ মনে রেখেছে, কারণ ওই বছরে আরও 3 জন কৃতী ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন: রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায় এবং ডাক্তার নীলরতন সরকার। কাদম্বিনী পড়াশোনা আরম্ভ করেন বঙ্গ মহিলা বিদ্যালয়। পরে স্কুলটি বেথুন স্কুলের সঙ্গে জুড়ে যায়। বেথুন স্কুল থেকেই তিনি 1887 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হিসেবে প্রবেশিকা পরীক্ষার 2য় শ্রেণীতে পাশ করেন। তার এমন কৃতিত্বের কথা পৌঁছে গিয়েছিল লর্ড লিটনের কাছে, আর সেই সুবাদে লর্ড লিটন তাকে পুরস্কৃত করেছিলেন। অন্যদিকে এন্ট্রান্সে সফল হয়েছিলেন চন্দ্রমুখী বসুও। মূলত এদের দুজনের জন্যই বেথুন স্কুল পরিবর্তিত হয় বেথুন কলেজে। এর আগে এরকম ঘটনা বাংলায় ঘটেনি। এই ঘটনার সময় শোরগোল পড়ে যায়। এরপর যখন চন্দ্রমুখী বসু পলিটিক্যাল ইকোনমিক এবং কাদম্বিনী বসু অঙ্ক নিয়ে স্নাতক হলেন, তখন বাংলা তথ্য গোটা ভারতে আলোড়ন পড়ে গেল। কারণ তারাই ভারতের প্রথম 2 মহিলা গ্র্যাজুয়েট। কাদম্বিনী ও চন্দ্রমুখী নিয়ে কবি হেমচন্দ্র লিখেছিলেন একটি কবিতা। 1882 সালে সেই দিনটিতে তারা দেখতে
বেথুন কলেজের চত্বরে এত ভিড় হয়েছিল যে পুলিশকে লাঠি চালাতে হয়েছিল। 1880 সালে FA পরীক্ষায় পাশ করে কাদম্বিনী মেডিকেল পড়তে চেয়েছিলেন, কিন্তু সেই সময় MSCতে মেয়েদের মেডিকেল পড়া স্বীকৃত ছিল না। 1882 সালে গ্র্যাজুয়েট হওয়ার পর সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন। 1883 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। তখন পর্যন্ত কোনো মহিলা মেডিকেল কলেজে ভর্তি হননি। এ ব্যাপারে তার সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন বঙ্গ মহিলা বিদ্যালয় প্রধান শিক্ষক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। তাছাড়াও তার পেছনে মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিলেন পিতা ব্রজকিশোর বসু ও পিস্তুত দাদা মনমোহন ঘোষ। 1883 সালে প্রথম মহিলা হিসেবে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর তিনি তার শিক্ষক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেন। কাদম্বিনী বসু পরিচিত হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হিসেবে। তখন কাদম্বিনীর বয়স ছিল মাত্র 22 বছর, দ্বারকানাথে 39 বছর। দ্বারকানাথ ছিলেন সমাজ সংস্কারক এবং বিখ্যাত সাংবাদিক। ভারতের প্রথম মহিলা ডাক্তার হয়ে ওঠার পেছনে দ্বারকানাথের ভূমিকা ছিল অপরিসীম। তিনি প্রচুর লড়াই করেছেন তৎকালীন সমাজ ও পরিস্থিতির সঙ্গে। ব্রিটিশ সরকার কাদম্বিনীকে মাসিক 20 টাকা স্কলারশিপ দিয়েছিল, কিন্তু তার এই উচ্চশিক্ষার পথ মোটেই সহজ ছিল না। কলকাতা মেডিকেল কলেজের শিক্ষকরা একজন মহিলা ডাক্তারি পড়া সহজভাবে মেনে নেননি। তিনি 5 বছর পড়ার পরেও এক শিক্ষক একটি পেপারে তাকে ফেল করিয়ে দেন। ফলে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় MB ডিগ্রি পাওয়া হলো না। 1888 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেলেন লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি সার্টিফিকেট বা LMS। পাশাপাশি তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল মিস্টার JM কোর্স কাদম্বিনীকে JMCB ডিপ্লোমা দিলেন। এর ফলে তিনি প্রাইভেট প্র্যাকটিসের যোগ্যতা পেলেন, কিন্তু প্রাইভেট প্র্যাকটিস ঠিক জমছিল না। সেই কারণে তিনি 1888 খ্রিস্টাব্দে লেডি ডাফরিন হাসপাতালে মাসিক 300 টাকার চাকরিতে যোগ দেন। কিন্তু তার MB ডিগ্রি না থাকায় ব্রিটিশ লেডি ডাক্তাররা তাঁর বিদ্রূপে করতে শুরু করেন। এই বিদ্রূপের যোগ্য জবাব দেওয়ার জন্য তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন, লন্ডন থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করবেন। কাদম্বিনী এই সিদ্ধান্ত পূর্ণ সমর্থন জানালেন তার স্বামী দ্বারকানাথ। 1893 সালের মার্চে তিনি লন্ডন পৌঁছলেন। যেহেতু তিনি গ্র্যাজুয়েট এবং তার GMCB ডিগ্রি ছিল, তাই খুব কম সময়ে তিনি 3টি ডিপ্লোমা সম্পূর্ণ করেন। 1893 সালে এডিনবার্গ থেকে LRCP, গ্লাসগো থেকে LRCS এবং ডাবলিন থেকে LEPS ডিপ্লোমা লাভ করেন। মাত্র 14 জন উত্তীর্ণর মধ্যে তিনি ছিলেন একমাত্র মহিলা যিনি এক দুর্লভ কৃতিত্ব অর্জন করলেন। দেশে ফিরে তিনি লেডি ডাফরিন হাসপাতালে সিনিয়র ডাক্তারের পদ পেলেন। তারপর তার ব্যক্তিগত চিকিৎসার প্রসার এমন হলো যে তিনি হাসপাতালের চাকরি ছেড়ে দিলেন। 1895-96 সালে তিনি নেপালের রাজমাতাকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এমনকি ফ্লোরেন্স নাইটিঙ্গেলও এই এক চিঠিতে কাদম্বিনীকে ভূয়সী প্রশংসা করেন। কিভাবে একজন বিবাহিত নারী এবং 8 সন্তানের জননী এরকম অসাধ্য সাধন করলেন তা নাইটিঙ্গেলকে অবাক করেছিল।
1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস হওয়ার সময় মহিলা সদস্য ছিল না। আর 1889 সালে যে দুজন মহিলা সদস্য জাতীয় কংগ্রেস যোগ দেন, কাদম্বিনী ছিলেন তাদের মধ্যে অন্যতম। পরের বছর কলকাতা কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন কাদম্বিনী। কাদম্বিনী ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। কবি কামিনী রায়ের সঙ্গে কাদম্বিনী 1922 সালে বিহার ও উড়িষ্যার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন। 1907 সালে কলকাতা অনুষ্ঠিত মহিলা সম্মেলনে সদস্য ছিলেন তিনি। কাদম্বিনী দক্ষ চিকিৎসক হয়ে ওঠার রাস্তাটি মোটেই সহজ ছিল না। তিনি তখনকার হিন্দু রক্ষণশীল সমাজের দ্বারা আক্রান্ত হয়েছেন বারংবার। এমনকি 1991 খ্রিস্টাব্দে রক্ষণশীল বাংলা পত্রিকার দ্বারা পরোক্ষভাবে নিন্দার শিকার হন কাদম্বিনী। এর বিরুদ্ধে মামলা করে জিতে যান। বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পালকে 100 টাকা ফাইন এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তার কোনো কাজের সঙ্গেই কোনো আপোষ করেননি এবং কংগ্রেসে অধিবেশন হোক, ব্রাহ্ম সমাজে উপাসনা হোক, রোগীর চিকিৎসা বা সন্তানদের মানুষ করা, তার কাজে কোথাও কোনো ফাঁক ছিল না। 1898 সালে 27শে জুন সকালে তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় মারা যান। সেই দিন বিকেলেই এক জমিদার বাড়িতে প্রসব করাতে যান তিনি। এমনকি মৃত্যুর দিনও 3রা অক্টোবর 1923 নিয়ম করে রোগী দেখে এসেছে। কিন্তু সেই মহীয়সী নারী আজ বিস্মৃতির অন্ধকারে। তার নামে নেই কোনো মেডিকেল কলেজ বা রাস্তা, নেই তার কোনো মূর্তি নেই তার কোনো মূর্তি। অবশ্য এসব কিছুই চাননি তিনি স্বপ্ন দেখেছিলেন ভারতের হাজার হাজার মেয়ে চিকিৎসক হন। তার সে স্বপ্ন পূর্ণ হয়েছে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় শুধু চিকিৎসক নন, এক লড়াই, এক সংস্কারক, এক প্রেরণার নাম। সমাজে নানা বাধা বিপত্তি গায়ে মেখেও সংকল্পে ছিলেন অটুট। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু নারী এগিয়েছে সমাজ, এগিয়েছে দেশ। আজ ভারতের যত মহিলা চিকিৎসক তাদের সকলের কাছে তিনি ভগীরথ, পথ প্রদর্শক। যে নারী হেঁটেছিলেন কণ্টকাকীর্ণ কষ্ট পথ দিয়ে, তাঁর কল্যাণী সুস্পর্শ লেগে থাকবে ভবিষ্যতে সকল মহিলা চিকিৎসকদের মধ্যে। ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে যাবেন কালের গর্ভে মুক্ত হয়ে।